ওকে, তাহলে আমরা আজকে পড়ব পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীলতার গুণাঙ্কের অপর নাম। পেষণ গুণাঙ্ক বা সংকোচনশীলতার গুণাঙ্ক, অ্যামাগার লেখচিত্র আর বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। তাহলে প্রথমে দেখো পেষণ গুণাঙ্কটা কি। মনে করো আমি একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে গ্যাস আছে, একটা গ্যাস, নাম দিলাম আমরা এ গ্যাস, এবং আমরা ধরে নিলাম আমাদের বোঝানোর সুবিধার্থে যে এটা আদর্শ গ্যাস। ধরো এর আয়তন ভি, যেহেতু আদর্শ এই জন্য আই ধরলাম, ভি আই। ধরো এর চাপ পি আই, তাপমাত্রা টি, তাপমাত্রা টি, মূল সংখ্যা এন। n ইকুয়ালস টু 1 ধরে নিলাম আমরা, 1 মোল। তাহলে আদর্শ গ্যাসের সূত্র অনুসারে পি আই ভি আই ইকুয়ালস টু এন আর টি, যেহেতু এন এর মান 1 ধরে নিচ্ছি, তাহলে আর টি। এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম আমরা। আদর্শ মানে আইডিয়াল, তাই না? আচ্ছা, এবার ধরো আরেকটা পাত্র, ওই একই গ্যাস, ওই গ্যাসটাই আছে, কিন্তু এখন এই গ্যাসটা আদর্শ অবস্থায় নাই। এই অবস্থায় আদর্শ না গ্যাসটা। ধরে নিলাম আমরা এই অবস্থায় গ্যাসটা কি না, আদর্শ না। ধরে নিলাম এই অবস্থায় গ্যাসটা আদর্শ না। আচ্ছা, তাহলে আমি কি ধরলাম, বাস্তব গ্যাস। যেহেতু আদর্শ না, তাহলে এই গ্যাসটাকে ধরলাম আমরা বাস্তব গ্যাস। এর আয়তন, যেহেতু বাস্তব গ্যাস মানে রিয়েল গ্যাস, এর আয়তন আমরা ধরলাম ভি আর, চাপ ধরলাম পি আর, মোল সংখ্যা আগের মতোই 1 মোল। মোল সংখ্যা আগের মতোই n ইকুয়ালস টু 1 মোল। তাহলে তোমরা এটার জন্য যদি সমীকরণ লিখতে চাও, তাহলে পি আর ভি আর সমান সমান এন আর টি লিখা যাবে না। এনআরটি লিখা যাবে না, এটা তাপমাত্রা টি। এনআরটি লিখা যাবে না, এখানে একটা ধ্রুবক জেড ব্যবহার করতে হবে। এ হলো সমীকরণ। এই গ্যাসটা যদি আদর্শ গ্যাসের সমীকরণ হয়, এই সমীকরণটা যদি আদর্শ গ্যাসের জন্য হয়, তাহলে এটা হলো বাস্তব গ্যাসের জন্য। তাহলে এখন আমরা যদি একটা কাজ করি, 1 নং আর 2 নং, একটাকে দিয়ে আরেকটা ভাগ দিই। 2 নংকে 1 নং দিয়ে ভাগ দিব আমরা। 2 নং ভাগ 1 নং। তাহলে 2 নং কি আছে, পি আর ভি আর ডিভাইডেড বাই পি আই ভি আই ইকুয়ালস টু জেড এন আর টি ডিভাইডেড বাই এন আর টি। এন তো 1, কাটাকাটি যা সব দেখো কাটা, তাহলে এখানে থাকতেছে কি জেড। যদি আমরা স্বাভাবিক বায়ুমণ্ডলে নেই, তাহলে বায়ুর চাপ কত? তাহলে বায়ুর চাপ পি আই সমান সমান পি আর সমান সমান 1 এটিএম, দুইটাই সেম। চাপ তো আমাদের হাতে না, যেহেতু বায়ুমণ্ডলে নিচ্ছি, এটা ন্যাচারালি যেই চাপ আছে সেই চাপ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভি আর ডিভাইডেড বাই ভি আই ইকুয়ালস টু জেড। অর্থাৎ
একটা গ্যাস বাস্তব অবস্থায় যে আয়তন ধারণ করে সেই আয়তনকে আমরা বলতেছি বাস্তব অবস্থার আয়তন, ডিভাইডেড বাই আদর্শ অবস্থায় যে আয়তন ধারণ করে এক মোল গ্যাস, তাকে আমরা বলতেছি ভিআই, আদর্শ অবস্থার আয়তন। এই দুইটা আয়তনের অনুপাত হলো জেড। যদি ভিআর আর ভিআই পরস্পর সমান হয়, তাহলে খেয়াল করো তো সমীকরণটা কি দাঁড়াচ্ছে, ভিআর ডিভাইডেড বাই ভিআর ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে না? তাহলে খেয়াল করো যখন ভিআর ভিআই সমান হবে তখন বুঝে নিবা ওই গ্যাসটা আদর্শ। ওই অবস্থায় গ্যাসটা কি আছে? আদর্শ। জেড এর মান 1 না? কারণ কি, এই যে সমীকরণটা দেখো তো, এই যে সমীকরণ, এই সমীকরণ আর এই সমীকরণ দুইটা একরকম হচ্ছে। 1 নং আর 2 নং কখন একরকম হবে দেখো তো? যদি জেড এর মান কি হয়, তাহলে জেড এর মান তো 1 হয়ে গেল। কখন জেড এর মান 1 হইল? যখন ভিআর আর ভিআই পরস্পর সমান তখন। ঠিক আছে? আচ্ছা, কোনো কারণে যদি এমন হয় যে আমি ধরে নিলাম বোঝানোর সুবিধার্থে ভিআর 20 আর ভিআই এটা আমি ধরে নিলাম 15, ঠিক আছে? তাহলে জেড এর মান কত দেখো তো? 20/15 কত আসে? 1 পয়েন্ট। তার মানে এখন এই গ্যাসটা বাস্তব অবস্থায় আছে। আচ্ছা, যদি এমন হয় যে ভিআর এর মান হইল 15 আর ভিআই হলো 20, এরকমও তো হইতে পারে। সেই ক্ষেত্রে দেখো জেড এর মান 15/20 কত আসে? 7.5। এই ক্ষেত্রেও বাস্তব। ঠিক আছে? হ্যাঁ, তাহলে খেয়াল করো জেড এর মান যদি 1 হয় আদর্শ, আর জেড এর মান যদি গ্রেটার দেন 1 হয় বাস্তব, আবার জেড এর মান যদি লেস দেন 1 হয় তাহলেও বাস্তব। তবে এখানে একটুখানি ব্যাপার আছে, যখন জেড এর মান 1 থেকে বড়, যখন জেড এর মান 1 থেকে বড় তখন বাস্তব গ্যাসের আয়তন বেশি ছিল না? 1 থেকে বড় এটা কম সংকোচনশীল। এই গ্যাসটা কি? কম সংকোচনশীল। আর যদি 1 থেকে ছোট হয় তাহলে এটা বেশি সংকোচনশীল। এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এগুলো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আমরা এতটুকু তো বুঝলাম জেড কাকে বলে। একটা গ্যাস বাস্তব অবস্থায় যে আয়তন দখল করে, ওই একই গ্যাস আদর্শ শর্তে, আদর্শ হওয়ার শর্তে যে আয়তন দখল করে সেই দুইটা আয়তনের অনুপাতই হলো জেড বা সংকোচনশীলতার গুণাঙ্ক, এর অপর নাম পেশন গুণাঙ্ক। ঠিক আছে? তাহলে আমরা জেড ক্লিয়ার সবাই? জেড ক্লিয়ার। এখন এই জেড এর মান চাপের সাথে সম্পর্কিত। জেড এর মান চাপ বৃদ্ধি পেলে বৃদ্ধিও পেতে পারে, আবার চাপ বৃদ্ধি পেলে হ্রাসও পাইতে পারে। কেমনে বুঝলাম? এই যে আমি অলরেডি বুঝে আসছি, দেখো স্বাভাবিক যেটা আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হবে না, চাপ দিলে সংকুচিতও হবে না প্রসারিতও হবে না। চাপ দিলে সংকুচিতও হবে না প্রসারিত হবে না। কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করো, চাপ দিছি, জেড এর মান বাড়ছে না? প্রসারণশীল। চাপ দেওয়ার কারণে বেড়ে গেছে মানে কি? প্রসারণশীল।
তাহলে কেন প্রসারণশীল হইল? এই প্রসারণশীল হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ কারণ দেখো, খুব মজার ব্যাপার। এই একটা গ্যাসের অণু, এই একটা গ্যাসের অণু, দুইটা অণু আছে। এখন তুমি চাপ প্রয়োগ করছো, ওকে, দুই দিক থেকে চাপ প্রয়োগ করছো, একটা এমন পাত্রে রাখছো যে দুই দিক থেকে চাপ প্রয়োগ করছো। চাপ প্রয়োগ করার কারণে এই দুইটা অণু পরস্পরের নিকটে আসবে না? এরকম আসবে না? আসার পর দেখা গেছে যে ওর যে পরমাণুর কেন্দ্র আর ওর যে পরমাণুর কেন্দ্র, মানে ওই অণু দুইটার যে কেন্দ্রে কি আছে? ধনাত্মক আধান আছে না? এই ধনাত্মক আধান একে অপরকে কি করে? আকর্ষণ না বিকর্ষণ? বিকর্ষণের কারণে তুমি চাপ প্রয়োগ করছিলা সংকুচিত করার জন্য। তুমি চাপ প্রয়োগ করছো, তোমার উদ্দেশ্য কি ছিল? সংকুচিত করার জন্য। সে কিন্তু সংকুচিত হয়েছে ক্ষণিকের জন্য, কিন্তু সাথে সাথে এত বেশি বিকর্ষণ বল কাজ করছে যে এ অনেক দূরে সরে গেছে। সরে যাওয়ার কারণে কি হয়েছে? আগে যে আয়তন ছিল তার থেকে আয়তন বেড়ে গেছে, বাউন্স করছে। দুইটা বল, টেনিস বল তুমি যখন মাটিতে ফেলো, তখন তুমি যেই বলে দাও, ও দেখবে আর উপরে উঠে যায়। তোমার হাত কত উঁচা? মনে করো 3 ফিট উপরে তোমার হাত ভূমি থেকে। তুমি যখন ফোর্স করে বলটাকে ইতে দাও, ভূমিতে মারো, দেখবা সেটা অনেক তোমার মাথার উপরে উঠে যায় না? তার মানে তুমি যেই বলে দিছো, যতটুকু বলে দিছো ওকে মাটিতে পুঁতে রাখার জন্য, সে মাটিতে পুঁতে তো থাকেই নাই, বরং কি হয়েছে? বাউন্স করে উঠে গেছে। বাউন্স করে উঠে গেছে না? আচ্ছা, তাহলে এখানে ঘটনাটা অনেকটা এরকম, বাউন্স করে অণুগুলো দূরে সরে যাবে। এই জন্য এটাকে আমরা বলছি কি, যখন চাপ বাড়ার কারণে জেড বেড়ে গেছে, চাপ বাড়ার কারণে জেড বেড়ে গেছে, সে কি সংকুচিত হয়েছে না প্রসারিত হয়েছে? তাহলে খেয়াল করো, কম সংকোচনশীল এর বিপরীত শব্দ হইল প্রসারণশীল। কম সংকোচনশীল এর বিপরীত শব্দ কি? প্রসারণশীল, প্রসারিত হয়ে যাবে। অপরদিকে কখনো কখনো যদি তুমি চাপ প্রয়োগ করো, আবার যদি তুমি কখনো চাপ প্রয়োগ করো যে চাপ বাড়াইছো, জেড এর মান কি হয়ে গেছে? কমে গেছে। এখন খেয়াল করো, এটা তুমি কি করছো? তুমি এই যে এই দুইটা অণু এদিক দিয়ে বল প্রয়োগ করছো, এদিক দিয়ে বল প্রয়োগ করছো। তোমার টার্গেট ছিল এই অণু দুইটা এখানে আসবে। তোমার টার্গেট ছিল অণু দুইটা কত দূরে আসবে? এতটুক দূরে থাকবে। এটা হলো তোমার টার্গেট ছিল। কিন্তু ঘটনাচক্রে চলে আসছে এখানে, আরো বেশি কাছে চলে আসছে। তোমার টার্গেট ছিল কতটুকু? এটা ছিল তোমার টার্গেট, আর ঘটনা ঘটছে কতটুকু? তার মানে কি, তুমি যা চিন্তা করছো তার থেকে বেশি কি হয়ে গেছে? অনেক সময় হয় না, যেমন আমার এই যে দেখো কপি কলটা হঠাৎ করে আমি খুলে রাখলাম। এভরিডে তোমরা যখন আসো, আইসা তুমি কি চিন্তা করে একটা টান দাও যে স্যারের এটা কপি কল আছে, এখন আমি কি করছি? ইচ্ছা করে সরায় রাখছি। তুমি এমন জোরে টান মারছো যে তোমার নাক বসকায় গেছে, ঠিক কিনা? তাহলে এখানে হলো, দেখো এখানে তুমি যে চাপ দিছো, তোমার টার্গেট ছিল কি? যে এখানে এই পর্যন্ত গিয়ে ওরা থেমে যাবে, তাই না? কিন্তু ঘটনা ঘটছে কি, আরো বেশি কাছে চলে আসছে। তাহলে এই অণুটা, হ্যাঁ, আকর্ষণ কাজ করছে। তাই এই অণুগুলো সংকোচনশীল না প্রসারণশীল? সংকোচনশীল। তাহলে অণু দুই ধরনের, স্বাভাবিকভাবে কিছু অণু সংকুচিত হয় আর কিছু অণু প্রসারিত হয়। আর যারা এই দুইটার কোনো ঘটনাই ঘটায় না, সংকুচিতও হয় না প্রসারিতও হয় না, যারা এই দুইটার কোনো কিছুই ঘটনা ঘটায় না, তারা আদর্শ। মানে চাপ দিছো, স্বাভাবিক নিয়মে কমবে অথবা স্বাভাবিক নিয়মে বাড়বে, তারা আদর্শ। ঠিক আছে? মানে মনে করো আমরা আমাদের যে ঘটনাটা ঘটে আমাদের লাইফে, যেমন আমি বাসায় গিয়ে আমার ছেলেকে রাগ করলাম, তাহলে আমি রাগ করছি কি? আমি ভাবছি যে আমি রাগ করছি যতটুকু, আমি মনে করো রাগ যা করছি এই কারণেও একটা সাবজেক্ট পড়বে, ঠিক আছে? এখন ঘটনা কি ঘটছে, আমি রাগ করছি, সে রাগের পরিপ্রেক্ষিতে সব সাবজেক্ট পড়ে ফেলছে। এটা কিন্তু আমি টার্গেট করি নাই, ঠিক আছে? এটা হয়েছে। আবার অনেক সময় কি হয়েছে যে আমি বাসায় গিয়ে রাগ করছি, ভাবছি যে ও একটা সাবজেক্ট পড়বে, রাগ করার পরে সে তো পড়েই নেই, আগামী 10 দিন যাবৎ বই নিয়েই ধরে নেই, ঠিক আছে? সে এমন অভিমান করছে আমি আর পড়বই না, আমাকে রাগ করলো কেন, ঠিক আছে? এরকম হয় না?
তাহলে এটার ক্ষেত্রে ঘটনা দুইটা ঘটতেছে, যে চাপ প্রয়োগ করলে সংকুচিত হতে পারে, আবার সংকুচিত নাও হতে পারে। আরেকটা হলো যে চাপ প্রয়োগ করলে হয় সংকুচিত হবে, না হয় প্রসারিত হবে। আচ্ছা, এখন আমরা খেয়াল করো, এই যে অ্যামাগার লেখচিত্র যেটা, এটা আমরা একটু দেখব। অ্যামাগার লেখচিত্র আগে খেয়াল করো, আমি একটা গ্যাস ধরলাম, এই যে এই গ্যাসটা ধরো আদর্শ। একটু খেয়াল করো সবাই, আগে আগে একটু বুঝা নেই, আমরা একটু বুঝা নেই আগে। আমি ধরলাম চাপ 1, আমি তখন জেড এর মান পেলাম 1। আমি চাপ বাড়াইলাম 2, জেড এর মান পেলাম 1। আমি চাপ বাড়াই দিলাম 3, জেড এর মান পেলাম 1। আমি চাপ বাড়াই দিলাম 4, জেড এর মান পেলাম 1। তার মানে কি, জেড এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এখন আমি এই অক্ষ বরাবর দিলাম, এই অক্ষ বরাবর দিলাম হলো জেড, আর এই অক্ষ বরাবর দিলাম হইলো চাপ পি। তাহলে জেড এর মান ধরো এটা হলো 0.5, এটা 1, আর এটা ধরো 1.5। আর চাপ এখান থেকে 1 কাউন্ট করলাম আমরা, 1, মূলবিন্দু নাই এখানে, 2, 3, 4, 5, 6, 7, আরও যা হোক হোক সমস্যা নেই। তাহলে খেয়াল করো তো, যখন পি এর মান 1, তখন আমি জেড এর মান কত পাইছি? 1 পাইছি না? যখন পি এর মান 2, তখনও আমি কত পাইছি? 1। যখন 3, তখনও কত পাইছি? 1। যখন 4, তখন 1। এরকম আমি 5, 6, 7ও কি পাবো? এরকমই পাবো। এর আদর্শ গ্যাস, এই জন্য আমি অলওয়েজ পাচ্ছি 1। ঠিক আছে? তাহলে আমি এখানে আদর্শ গ্যাসের জন্য যে সমীকরণটা, লেখচিত্রটা পেলাম, লেখচিত্র এরকমটা সোজা সরলরেখা। এবার আমি আরেকটা গ্যাস নিলাম, সেই গ্যাসটার নাম দিলাম আমি বি গ্যাস। এই গ্যাসটা আদর্শ না, বাস্তব গ্যাস। বাস্তব গ্যাস। এই বি গ্যাসের জন্য যে মানগুলো আমি পেলাম, সেই মানগুলো অনেকটা এরকম। যখন পি এর মান 1, তখন জেড এর মান 1। ওকে, ফাইন, সমস্যা নাই। পি এর মান যখন 2, তখন আমি জেড এর মান পাইলাম 0.5। পি এর মান যখন 3, তখন আমি জেড এর মান পাইলাম 1.5। ঠিক আছে? তাহলে আমি 3টা মান পাইছি। আমি পি এর মান 3টা পাইলাম। 1 তখন 1, ফাইন। 2 তখন 0.5, এই বিন্দুটা। 3 তখন 1.5, এই বিন্দুটা। তাহলে খেয়াল করে, আমি যদি যোগ করে দিই, তাহলে আমি এরকম একটা গ্রাফ পাই। এটা কার জন্য পেলাম আমি? বি গ্যাস। এটা কার জন্য পেয়েছিলাম? এটা পেয়েছিলাম এ গ্যাস। ঠিক আছে? আচ্ছা, আমি আর একটা গ্যাস নিলাম, সি গ্যাস। আর একটা গ্যাস নিলাম সি। সি গ্যাসের জন্য আমি কি করলাম? চাপের মান 1 নিলাম, তখন আমি জেড এর মান ঠিকই 1 পেলাম। ওকে, ফাইন। যখন চাপ 2, তখন আমি জেড এর মান পেলাম 1.2। যখন আমি চাপ নিলাম 3, তখন জেড এর মান পেলাম 1.3। যখন আমি নিলাম চাপের মান 4, তখন আমি জেড এর মান পেলাম 1.4 বা 5 এরকম। তাহলে খেয়াল করো, আমরা যে ভ্যালুগুলো পাইলাম এটার জন্য, তাহলে যখন 1, 1, 1 ঠিক আছে। যখন 2, তখন পেলাম 1.2, একটু বাড়ছে। যখন 3, তখন পেলাম 1.3, আর একটু বাড়ছে। যখন 4, তখন পেলাম 1.4, আর একটু বাড়ছে। তাহলে আমি 4টা পয়েন্ট পাইছি। এটা যদি আমি সোজা রেখা দিই, তাহলে এরকম একটা রেখা পাই। এটা কোন গ্যাসের জন্য পাইলাম? সি গ্যাসের জন্য। তাহলে 3 ধরনের। হ্যাঁ, তাহলে খেয়াল করো, আদর্শ গ্যাস কোনটা? এ গ্যাস আদর্শ না? আদর্শ। এই গ্যাসটা যে নিচে নামছে, নিচে নামার পরে উপরে উঠছে, ওটা ফ্যাক্টর না। এই যে নিচে যতটুকু নামছে, এটা সংকোচনের কারণে সংকোচনশীল। এই গ্যাসটা কি? সংকোচনশীল। আর এটা হলো প্রসারণশীল, এই জন্য প্রথম থেকে চাপ বৃদ্ধির সাথে সাথেই বাড়তে থাকছে। প্রসারণশীল। তাহলে সি এবং বি কোনোটাই আদর্শ গ্যাস না, বাস্তব গ্যাস। এবং এই গ্রাফ দিয়ে, এই যে গ্রাফটা আপনি আঁকলাম না, এই গ্রাফ দিয়ে বিগত বছর
2013 সাল থেকে বা 14 সাল থেকে 2023 পর্যন্ত কতবার যে এই প্রশ্ন আসছে, মানে তুমি গণলে হয়তো বা দেখবা 60, 70, 80 বার হয়ে যেতে পারে সব বোর্ড মিলেয়া। এবং তুমি এমনও দেখবা একই বছর সব বোর্ডে প্রশ্ন আসছে, এই গ্রাফ দিয়ে আসছে, অথবা গ্রাফটা একটুখানি চেঞ্জ করে দিছে। এই ঠিক আছে, এই যে গ্রাফটা আমি আঁকলাম ABC 3টা গ্যাসের জন্য, এই সেম গ্রাফ বিজ্ঞানী এমাগা উনি এই সেম গ্রাফ এঁকেছিলেন, বা গবেষণা করে উনি যে মানগুলো পাইছিলেন সেই মানের সাপেক্ষে উনি একটা গ্রাফ তৈরি করছিলেন কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য, অক্সিজেন গ্যাসের জন্য, নাইট্রোজেন গ্যাসের জন্য, হিলিয়াম গ্যাসের জন্য, হাইড্রোজেন গ্যাসের জন্য, আরও অনেক গ্যাস আছে, বাট এই কয়টা গ্যাসের কথা তোমাদের বইতে উল্লেখ আছে এবং গ্রাফ দেওয়া আছে। উনি এই কয়টা গ্যাসের জন্য গ্রাফ আঁকছেন, এবং উনি এই গ্রাফটা কীরকম পাইছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই নিই। উনি যে গ্রাফটা পাইছে সেটা হলো এরকম, এদিকে নিলাম আমরা জেড আর এদিকে নিব আমরা পি। এখানে ওই যে আগের মতো এই মানটা 1 ধরো, তো আমরা যদি আদর্শ রেখা চিন্তা করি এটা হবে আদর্শ রেখা, তাই না? আমি জাস্ট এখন কাল্পনিকভাবে এঁকে রাখলাম এটা আদর্শ। তো উনি খেয়াল করলেন কার্বন ডাই অক্সাইডের জন্য ওনার যে গ্রাফ, সেই গ্রাফটা হচ্ছে এরকম। অক্সিজেনের জন্য যে গ্রাফ, সেই গ্রাফটা হচ্ছে এরকম। নাইট্রোজেনের জন্য যে গ্রাফ, সেই গ্রাফটা হচ্ছে এরকম। হাইড্রোজেনের জন্য যে গ্রাফ, সেই গ্রাফটা হচ্ছে এরকম। হিলিয়ামের জন্য গ্রাফ যেটা, সেটা হচ্ছে এরকম। এবং তোমরা খেয়াল করো যে কয়টা গ্রাফ আমি আঁকলাম এর মধ্যে সবচেয়ে আদর্শ রেখার কাছে হিলিয়ামের গ্রাফটা দেখো, সবচেয়ে আদর্শ রেখার কাছে না? হ্যাঁ, না, নাইট্রোজেন তো এই একবার এইদিকে আর একবার ওইদিকে। মানে তুমি একটা লোক, মনে করো আমার ক্লাসের মধ্যে একটা ছাত্র আসছে, সে এই পা দিয়ে রাখছে এইভাবে, হাত দিয়ে রাখছে এইভাবে, ঠিক আছে? আর একটা ছেলে কিভাবে এইভাবে বসে আছে, হাত পাই করে নেই, একভাবে বসে আছে। আর বাকি ছেলেগুলো সোজাভাবে বসে আছে। তাহলে আমি সবচেয়ে ভালো মনে করবো যারা খুব স্বাভাবিকভাবে বসে আছে, আর যে ছেলেটা একটু বাঁকা হয়ে বসছে বাট এভাবে বসে আছে, আর যেটা পা দিছে এইভাবে আর হাত দিছে এইভাবে, মানে কোনো সিঁড়িবিড়ি নাই, এরকম একটা অবস্থায় বসছে যে ভাবছে যে বাসায় ড্রয়িং রুমে বসে আছে। হ্যাঁ, তাও আবার মানুষজন নাই, ও একা একা বসে আছে, হাত পা মনে করো সাইড হাটের একবারে। তাহলে এই নাইট্রোজেনের গ্রাফ, সেটা একবার হচ্ছে কি যে নিচে নামছে, তারপরে আবার কি হচ্ছে, উপরে উঠছে, তাই না? একবার নিচে নামছে আর একবার, ও সরি না, নাইট্রোজেনের গ্রাফ তো এলোমেলো হয়ে গেছে আমাদের, বাঁকা হয় নাই দেখা সোজা, ওই যে মানে ও ধরে নিচ্ছে আর কি, এআই ধরে নিচ্ছে, সোজা সুজি গ্রাফ আইকা ফেলছে, বুঝছো তো? আমি তো তাই ভাবতেছি যে তোমরা কেন এটা বললো আমাকে, নাইট্রোজেনের গ্রাফ হওয়ার কথা না। তার মানে তোমরা দেখতেছো তো গ্রাফ তো ওরকম হচ্ছে। আবার একটু আঁকি, হ্যাঁ? না, এক্সেপশন কেন হবে? আদর্শ এটা, তাই না? এটাকে একটু করে আঁকি। এই হলো কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, এই হলো অক্সিজেন, এই হলো নাইট্রোজেন। এবার ক্লিয়ার তো? ধরে নাও আর কি, গ্রাফটা যদি আমি যেভাবে আঁকছি এরকম নয়, আগে প্রথমবার যেভাবে আঁকছিলাম ওরকম অনেকটা। তাহলে এই যে গ্রাফ, তাহলে এখানে খেয়াল করো সবচেয়ে কম বিচ্যুতি আদর্শ রেখার কাছাকাছি আছে হিলিয়াম, তাই না? হিলিয়াম সবচেয়ে বেশি আদর্শ রেখার কাছাকাছি। আর এখানে নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এদের গ্রাফটা হচ্ছে বক্ররেখা, দেখো, তাই না? আর হাইড্রোজেন আর হিলিয়ামেরটা হচ্ছে সরল রেখা। ওই যে আমি যে বলছিলাম 2 ধরনের গ্যাস, সংকোচনশীল আর প্রসারণশীল। এখন এই যে আমি কিভাবে বুঝলাম, তোমরা আমাকে বলতে পারো স্যার আপনি কি মুখস্থ করছেন এই গ্রাফটা? এই যে আপনি কার্বন ডাই অক্সাইডকে সবার নিচে দিলেন, দেন অক্সিজেন, দেন নাইট্রোজেন। না, আমি মুখস্থ করিনি। তাহলে আমি কেমনে বুঝছি? কেউ যদি আমাকে বলে স্যার
HCl এর গ্রাফটা কোন দিকে হবে? আমাকে বলবো যে স্যার HCl এর গ্রাফটা কী হবে। HCl মনে করো উদ্দায়ী একটা বাষ্প, আমি ওর গ্রাফটা দিয়ে এরকম আরও নিচ দিয়ে, কার্বন ডাইঅক্সাইডের নিচ দিয়ে দিব। ঠিক আছে, এখন প্রশ্ন হলো কেন? নাম্বার 1 কারণ হলো ভর। দেখো কার্বন ডাইঅক্সাইডের ভর 44, অক্সিজেনের ভর 32, নাইট্রোজেনের ভর 28। যার ভর যত বেশি তার অণুগুলোর মধ্যে আকর্ষণ তত বেশি। নাম্বার 1 হইল ভর। নাম্বার 2 হইল পোলারিটি। যে গ্যাসের পোলারিটি যত বেশি তার বিচ্যুতি তত বেশি। আদর্শ আচরণ থেকে তার বিচ্যুতি, তাহলে আইডিয়াল নেচার আইএন, আইডিয়াল নেচার থেকে বিচ্যুতি বাড়বে যদি আইডিয়াল নেচার কে বেশি হবে, যার ভর কম, তাহলে ব্যস্তানুপাতিক। এটা একটা আইডিয়াল নেচার, পোলারিটি যত বাড়বে আইডিয়াল নেচার তত কমবে, ব্যস্তানুপাতিক দুইটাই। তাহলে ভর বাড়লেও আদর্শ আচরণ দূরে চলে যাবে, পোলারিটি বাড়লেও আদর্শ আচরণ থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মোটামুটি এতটুকু ক্লিয়ার যে কোন গ্যাস কত বেশি বিচ্যুতি দেখাবে সেটা আমরা ওই গ্যাসটা দেখে বুঝতে পারবো। যদি আমি তোমাকে বলি HCl আর HBr এই দুইটার মধ্যে কার বিচ্যুতি বেশি হবে? HCl এর, কারণ ওর পোলারিটি বেশি। পোলারিটি কিভাবে বেশি? হাইড্রোজেন 2.1, ক্লোরিন 3, পার্থক্য কত? 0.9। হাইড্রোজেন 2.1 তড়িৎ ঋণাত্মকতা মনে আছে? তড়িৎ ঋণাত্মকতা 2.1, আর ব্রোমিন 2.8 তড়িৎ ঋণাত্মকতা, পার্থক্য কত? 0.7। তাহলে 0.7 আর এটা হলো 0.9। খেয়াল করছো? তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি তার পোলারিটি তত বেশি, আর যার পোলারিটি যত বেশি তার বিচ্যুতি তত বেশি। ঠিক আছে, তাহলে অ্যামাগার লেখচিত্রটা কি? অ্যামাগার লেখচিত্র হলো কোনো গ্যাসের পেষণ গুণাঙ্কের সাথে চাপের মানগুলো বসালে যে গ্রাফ পাওয়া যায় সেই গ্রাফকে বলে অ্যামাগার লেখচিত্র। এই গ্রাফের মধ্যে দুই ধরনের লেখচিত্র পাওয়া যায়, কিছু সরল রেখা আর কিছু বক্ররেখা। বক্ররেখা পাওয়া যায় কাদের? যাদের ভর বেশি এবং যাদের পোলারিটি বেশি। আর সরল রেখা পাওয়া যায় কাদের? যাদের ভর কম এবং ছোট অণু, ভরও কম এবং পোলারিটি না, অণুগুলো কম্পারেটিভলি ছোট, নিষ্ক্রিয় গ্যাস, তাদের ক্ষেত্রেও আমরা সরল রেখা পাবো। আর বাকি যত ভর বাড়বে এবং পোলারিটি বাড়বে তাদের বক্ররেখা পাওয়া যাবে। ঠিক আছে।